এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান, 106 সাতক্ষীরা 2। আপনার সময় 10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে 24-25 অর্থ বাজেটের অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দেওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একটি বড় বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন। আমি আমার বক্তব্য শুরু প্রারম্ভেই আমি বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু সহ জাতির পিতা বঙ্গবন্ধু পরিবারের যে সমস্ত সদস্যরা নিহত হয়েছেন এবং জেলখানায় যে 4 নেতা নিহত হয়েছেন, এই নেতাদের এবং মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত মুক্তিযোদ্ধা সহ যে সমস্ত ভাই বোনরা আত্মাহুতি দিয়েছেন এবং আমাদের দলের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জনাব হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরে যে বাজেট পেশ করা হয়েছে মহান সংসদে, মাননীয় স্পিকার, এবং তার যে ব্যয় ধরা হয়েছে, আমি সে সম্পর্কে কিছু কথা বলতে চাই। 7,97,97,000,000 এই যে বিশাল অঙ্কের বাজেট 2024-25 অর্থ বছরের জন্য পেশ করা হয়েছে জাতীয় সংসদে, এটা বাংলাদেশের ইতিহাসে অতীতের সমস্ত বাজেটকে ছাড়িয়ে একটি নূতনত্ব সৃষ্টি করেছেন। যদিও এই বাজেটটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে উনি করতে পারেন, এই চ্যালেঞ্জ সেই বাজেটটা, তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই বাজেটকে প্রতিষ্ঠিত করতে যে যেন এদেশের আপামর গরিব জনগণের উপরে করের বোঝা বা ঋণের বোঝা আমরা বেশি চাপিয়ে না ফেলি। তা আমাদের বিশ্বাস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ পর্যন্ত যে কয়টি কাজে উনি হাত দিয়েছেন প্রত্যেকটাতেই উনি সাকসেসফুল হয়েছেন। উনি বিদেশি মুরব্বীদেরকেও চ্যালেঞ্জ করে তিনি বাংলাদেশের অনেক প্রজেক্ট তিনি দাঁড় করিয়ে ফেলেছেন। তিনি পদ্মা সেতু করার কারণে আমরা দক্ষিণবঙ্গের মানুষ আমরা উপকৃত হয়েছি। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, আমি সাতক্ষীরা 106 সাতক্ষীরা 2 এর অর্থাৎ সাতক্ষীরা সদরের সংসদ সদস্য। মাননীয় স্পিকার, আমি সাতক্ষীরা জেলা, আমরা যে পরিমাণ রাজস্ব সরকারকে দেই, কিন্তু সেই পরিমাণ অর্থ আমরা আমাদের উন্নয়ন কাজে আমরা পাই না। সাতক্ষীরা জেলায় ভোমরা স্থলবন্দর থেকে আমরা বছরে কয়েক হাজার কোটি টাকা আমরা সরকারকে রাজস্ব দেই। সুন্দরবনের মধু আহরণ, সুন্দরবনের মৎস্য শিকারীদের থেকে যে অর্থ আমরা পাই, সেটাও একটা বড় অঙ্কের অর্থ আমরা সরকারকে দিয়ে থাকি। আমরা মৎস্য শিল্প, যেটাকে সাদা সোনা বলা হয়, সাতক্ষীরা জেলার, যেখানে চিংড়ি, বাগদা এবং সাদা মাছ উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রাও নিয়ে আসি, আমাদের দেশীয় মুদ্রায় আমরা বাজার বিভিন্ন জেলায় আমরা এগুলো সরবরাহ করে থাকি। কিন্তু এখানে দুঃখের বিষয় মাননীয় স্পিকার, আমাদের এই সাতক্ষীরা জেলায় কোনো হিমায়িত মৎস্য রাখার মতো জায়গা নাই, মানে সরকারের ব্যবস্থাপনা নাই। সরকারের জায়গা রয়েছে, যদি এর উপরে মৎস্য মন্ত্রণালয় থেকে একটি স্টোরেজ করে দেওয়া হয়, তাহলে প্রকৃত খামারিরা তারা ন্যায্য মূল্যে মাছটা ওখানে রেখে পরবর্তীতে এটা বিক্রি করতে পারবে। তা না হলে কি হয়, অনেক সময় এই মাছ আমরা নেব না, এই মাছ বিদেশিরা নিচ্ছে না, এই তালবাহানা করে অল্প দামে এই মাছগুলো খামারিদের কাছ থেকে নিয়ে নেয়, এতে প্রান্তিক চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি মহান সংসদে আমি আজকে
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সাতক্ষীরা জেলা হেডকোয়ার্টারে একটি মৎস্য হিমায়িতগার রাখার জন্য। সাতক্ষীরা জেলায় বিশেষ করে আম সবজি সংরক্ষণের জন্য একটি হিমাগার দরকার। সাতক্ষীরায় এখন যে আম উৎপাদন হয়, এই আম আমরা ইউরোপে রপ্তানি করে থাকি এবং সাতক্ষীরায় যে আমটা উৎপাদন হয় সর্বপ্রথম এইটা বাংলাদেশে এটা বাজারজাত হয়। যেমন গোবিন্দভোগ, আপনার ন্যাংরা সহ বিভিন্ন জাতের আম আমাদের সাতক্ষীরাতে উৎপাদন হয়। এটা বেশি উৎপাদন হয় সাতক্ষীরা সদর উপজেলায়, তালা এবং কলারোয়া উপজেলায়। এই সাথে উৎপাদিত হয়, আপনারা ঢাকা শহরে যে কুলগুলো খান গোল গোল, এই কুলগুলো সাতক্ষীরা জেলায় বেশি উৎপাদিত হয়, তালা, কলারোয়া এবং সাতক্ষীরাতে। এই জন্য একটি সবজি, একটি ফলমূল রাখার জন্য একটি কোল্ড স্টোরেজের দরকার। তাই আমি স্পিকার সাহেবের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমাদের এই কৃষি বিভাগের কাছে অনেক সম্পত্তি রয়েছে, এখানে জমি অধিগ্রহণ করা লাগবে না, শুধু একটি কোল্ড স্টোরেজ স্থাপন করে দিলে এখানে প্রকৃত খামারিরা তাদের প্রকৃত পয়সা তারা উপার্জন করতে পারবে। মাননীয় স্পিকার, আমার সদর উপজেলায় 14টি ইউনিয়ন, একটি পৌরসভা, 9টি ওয়ার্ড। এখানে অনেক প্রাইমারি স্কুল রয়েছে যেগুলো ব্রিটিশ আমল থেকে তৈরি ছিল, পরবর্তীতে পাকিস্তান, বর্তমানে বাংলাদেশের অনেক প্রাইমারি স্কুল রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা ভালোভাবে বসতে পারে না, ঘর নেই, এরকম অনেক স্কুল রয়েছে। তাই আমি মাননীয় স্পিকার মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আমার এই প্রাইমারি স্কুলগুলো যাতে পুনর্নির্মাণ হয় এবং নতুন করে নির্মাণ হয়, তার ব্যবস্থা আপনি নেবেন। আজকে আমরা মহান সংসদে এসেছি বঙ্গবন্ধুর ডাকে। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পুলিশ, তৎকালীন ইপিআর, তৎকালীন বাংলাদেশের সেনাবাহিনীর যে সমস্ত অফিসাররা এবং সৈনিক ভাইরা ছিলেন এবং এদেশের আপামর জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মহান মুক্তিযোদ্ধাদের আজকে তাদের কথা যদি আমরা স্মরণ করি, বঙ্গবন্ধুর ডাকে প্রথম যারা অস্ত্র হাতে নিয়েছিলেন, আজকে সেই মহান মুক্তিযোদ্ধারা আজকে যে বেতন পায়, যে 20,000 টাকা বেতন, আমরা মাসিক বেতন বলাটা ভুল হবে, যে সম্মানীটা আমরা আমাদের নেত্রী দিচ্ছেন, আমি এই সম্মানীটা বৃদ্ধি করার জন্য আমি আবেদন রাখবো। তার প্রধান কারণ, আজকে বাংলাদেশ যদি সৃষ্টি না হতো, বঙ্গবন্ধু যদি জন্ম না হতো, বাংলাদেশ সৃষ্টি হতো না। আর বাংলাদেশ সৃষ্টি না হলে আজকে আমিও এমপি হতে পারতাম না, অনেকে এখানে এমপি হতে পারতেন না, অনেকে মন্ত্রী হতে পারতেন না। তাই আজকে এই মহান মুক্তিযোদ্ধাদের যারা তাদের বেতন ভাতা 20,000 টাকার পরিবর্তে, বেতন ভাতা না, সম্মানী ভাতা 20,000 পরিবর্তে এটা 30,000 করার জন্য আমি মহান সংসদে আবেদন জানাচ্ছি। আমার পৌরসভায় যে ওয়াটার প্ল্যান্টটা রয়েছে, ওয়াটার প্ল্যান্ট আছে, পানির বিল দিতে হয়, কিন্তু আমরা প্রকৃত পানি পাই না। তাই আমি মাননীয় স্পিকার মহোদয়ের মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন রাখবো আমার পৌরসভায় 2টি পানির প্ল্যান্ট করে দেওয়ার জন্য। ভোমরা স্থলবন্দর বাংলাদেশের 2য়তম স্থলবন্দর। এই ভোমরা বন্দর দিয়ে কোটি কোটি টাকা আমরা রাজস্ব আয় করে থাকি। ওখানে ট্রেজারি ব্যাংক রয়েছে, ওখানে প্রাইভেট ব্যাংক রয়েছে, ওখানে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু ওখানে কোনো পুলিশ ফাঁড়ি নাই। তাই আমি এই মহান সংসদে পুলিশ ফাঁড়ি, ফায়ার স্টেশন এবং একটি 15 শয্যা বিশিষ্ট একটি হসপিটালের ব্যবস্থা করার জন্য আমি এই মহান সংসদে আমি আবেদন জানাচ্ছি। সড়ক ও মহাসড়ক নিয়ন্ত্রণের ব্যবস্থা, আজকে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বহু কষ্ট করে তিনি বিদেশ থেকে টাকা এনে নিজে বিভিন্ন সেক্টর থেকে টাকা আদায় করে যে সড়ক এবং মহাসড়কগুলো উনি ব্যবস্থা করেছেন, চালু করেছেন, অতিরিক্ত
যানবাহনে অতিরিক্ত পণ্য তোলার কারণে আজকে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে আমি বলবো সাতক্ষীরা থেকে খুলনা পর্যন্ত যে রাস্তাগুলোর যে বেহাল দশা হয়েছে, যদি এগুলো সদস্য একটা লিমিটের মধ্যে না আনা যায় মাননীয় স্পিকার, তাহলে এই বর্ষা মৌসুমের পরে এই রাস্তাগুলো শেষ হয়ে যাবে। এখন রাস্তা যে আসতে গেলে দুই পাশে বসে গিয়েছে, মধ্যখানে উঁচু, যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে এবং দুর্ঘটনাগুলো ঘটছে এই কারণেই। শুধু কিন্তু এটা খুলনা পর্যন্ত না, এটা আপনার যশোর সড়ক দিয়ে যেটা গিয়েছে বা বিভিন্ন জায়গায় বা যে মহাসড়কগুলো তৈরি হয়েছে সেখানে দেখবেন এখন ওখানে তালি দিতে হচ্ছে। তাই মাননীয় স্পিকারের মাধ্যমে আমি সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন রাখব, যে সমস্ত স্কেলগুলো রাস্তায় বসানো হয়েছে এগুলো সঠিকভাবে পালন করছে না, এবং বন্দর থেকে যে মালগুলো আজকের বিভিন্ন জায়গায় পণ্যগুলো যাচ্ছে ওখান থেকে যদি একটা লিমিট করে দেওয়া হয় যে গাড়ির সহ 20 টন কি 22 টনের বেশি হতে পারবে না, তাহলে এই রাস্তাগুলো বাঁচবে। নাহলে আমাদের প্রতিবারই রিপেয়ার করতে হবে, খরচের টাকা কোথা থেকে আসবে? এর জন্য আমাদের একটা বড় অর্থ এখানে বরাদ্দ চলে যায়। তাই এটা প্রয়োজনীয় ব্যবস্থা মাননীয় সদস্য শেষ করুন, 1 মিনিট। 14টা ইউনিয়ন জন্য আপনি মাত্র আমাদেরকে 25 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, কিন্তু পৌরসভার জন্য কোনো বরাদ্দ স্পেশালি আমাদেরকে দেওয়া হয়নি। তাই আমি মাননীয় স্পিকার মহোদয়ের মাধ্যম দিয়ে আমি এইটা 25 কোটি থেকে 40 কোটি ইউনিয়নে বরাদ্দ করার জন্য আবেদন জানাচ্ছি উপজেলায়, এবং পৌরসভার জন্য আমি 20 কোটি টাকার বরাদ্দের জন্য আবেদন জানাচ্ছি। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখছি, সেটা হচ্ছে কাস্টম অ্যাক্ট 2023 বিধি 82 ঘ প্যারা 2 বর্ণিত আমদানি রপ্তানিকারকের এজেন্ট হিসাবে সিএডএম এজেন্টরা দায়িত্ব পালন করে, অর্থাৎ উকিলের দায়িত্ব পালন করে। দেখা যায় আমদানিকারক এবং রপ্তানিকারক কি মাল নিয়ে এসছে এটা কিন্তু সিএডএম এজেন্টরা দেখার দায়িত্ব না, কিন্তু দেখা যায় যখন মিস ডিক্লারেশন হয়ে কোনো মাল। সদস্য সময় যে শেষ। শেষ করুন আপনি, 1 মিনিটের মধ্যে দেন আমাকে, 2 মিনিট। 1 মিনিটের মধ্যে শেষ। মাননীয় স্পিকার, এই যে আইনটা একটু রদ করার জন্য, যেহেতু সিএনডি এজেন্ট একজন উকিলের ভূমিকা পালন করে, উকিল যদি আপনার হাইকোর্ট বা জজ কোর্টে যদি আসামির পক্ষে যে রায় তার পক্ষে না আসে, আর উকিলের তো সাজা হয় না, তাহলে কেন মাননীয় স্পিকার সিএনডি এজেন্টকে সাজা হবে? তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই উন্নয়নমূলক কর্মকাণ্ড, আমাদের নেত্রী যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো করছেন আমরা তার প্রশংসা করি এবং আমরা যুগোপযোগী বলে মনে করি। তাই সাতক্ষীরায় যে কথাগুলো আপনার কাছে আমি বললাম, আমি আপনার কাছে আরেকটি আবেদন করব। এখানে আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় রয়েছেন, আমি সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন রাখব, সরকার যে টাকা এই যে বিভিন্ন এতে দিচ্ছেন, তার মধ্যে শ্যামনগরে আপনি 37,000 মানুষকে দিচ্ছেন, কালীগঞ্জে 32,000, আশাশুনিকে 35,000, তালায় 34,000। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।